স্বাগত দীপ্ত সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সাদিক হাসান ইমন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারছেন না কুমিল্লা ৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী। কারণ তার করা আপিল করার অনুমতি চেয়ে আবেদনও খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। হাইকোর্টের পর প্রার্থিতা ফিরে পেতে সর্বোচ্চ আদালতে আবেদন করেন মঞ্জুরুল আহসান। শুনানি শেষে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন ৫ বিচারপতির বেঞ্চ সকালে তার লিভ টু আপিল খারিজ করে আদেশ দেন। আসনটিতে জাতীয় নাগরিক পার্টির এনসিপির প্রার্থী হাসনাত আবদুল্লাহ এর আগে মঞ্জুরুল আহসানের মনোনয়নপত্র বাছাইয়ে বৈধ ঘোষণা করেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা। এই সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করেন এনসিপির প্রার্থী হাসনাত আবদুল্লাহ। আপিলে তিনি অভিযোগ করেন বিএনপির প্রার্থী ঋণখেলাপি হওয়ার তথ্য গোপন করে মনোনয়নপত্র দাখিল করেছিল। এ বিষয়ে আরও খবর জানাতে এই মুহূর্তে কুমিল্লা থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী শাকিল মোল্লা। কথা বলবো তার সঙ্গে। শাকিল, বিএনপি মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা তো বাতিল হয়েছে, এর ফলে নির্বাচনের হিসাব নিকাশ কি দাঁড়ালো আমাদের জানান। জি, আজকে কিছুক্ষণ আগেই আদালত থেকে যে রায় এসেছে কুমিল্লা ৪-এর বিএনপি মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী আর নির্বাচন করতে পারছেন না, সেই খবরটি আসার পরে কিন্তু কুমিল্লা ৪-এর যে বিএনপি সমর্থিত ভোটার এবং নেতাকর্মীরা যারা রয়েছে তাদের মধ্যে কিন্তু একটি হতাশা সৃষ্টি হয়েছে। তা আপনি জানেন যে মঞ্জুরুল আহসান মুন্সী সাবেক সংসদ সদস্য এবং কুমিল্লা উত্তরের যে এই ৫টি আসন রয়েছে তার মধ্যে কিন্তু তাকে হেভিওয়ার্ড প্রার্থী তালিকায় ধরা হয়েছে। সেই দৃষ্টিকোণ থেকে এই আসনে বিএনপির প্রার্থী নির্বাচন করতে না পারায় বিএনপির ভোটারদের তাদের ভোটাধিকার কোথায় প্রয়োগ করবে সেটি নিয়ে কিন্তু তারা অনেকটা হতাশার মধ্যে রয়েছে। জামাত জোটের এনসিপির প্রার্থী হাসনাত আবদুল্লাহর আর করা রিটে কিন্তু আবেদনের প্রেক্ষিতে কিন্তু এই রায় বাতিল হয়েছে। এক প্রতিক্রিয়া হাসনাত আবদুল্লাহ জানিয়েছেন যে একজন ঋণ খেলাপি বনাম বাংলাদেশের মধ্যে যে লড়াই হয়েছে তাতে বাংলাদেশের বিজয় হয়েছে এবং এই রায়ের মধ্য দিয়ে প্রমাণিত হলো যে কোনো ঋণ খেলাপি বাংলাদেশে আর নির্বাচন করার আর সুযোগ পাবেন না। এই রায়ের মধ্যে দিয়ে কিন্তু অন্যদিকে জামাত সমর্থিত যে এনসিপি জোট রয়েছে তাদের ভোটারদের মধ্যে একটি কিন্তু উৎসাহ উদ্দীপনা দিয়েছে। বিষয়টি নিয়ে কিন্তু কুমিল্লা দেবিদ্বারে বেশ আলোচনা চলছে যে এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনটিতে কিন্তু আর বিএনপি এর প্রার্থী দেওয়ার আর সুযোগ নেই। তবে ৫ জন প্রার্থী এই আসনে নির্বাচন করছেন গণ অধিকার পরিষদের একজন প্রার্থী কিন্তু রয়েছে, যে এই কয়েকদিন আগেই ভিপি নূর কিন্তু সাংবাদিকদের সাথে বলেছিলেন যে তার আর প্রার্থী কিন্তু এই বিএনপি জোটের প্রার্থী হবে। এখন দেখার বিষয় যে এই দেবিদ্বার আসন বিএনপির ভোটাররা কি কোথায় যাবে, নাকি বিএনপি তাদের নতুন করে অন্যজনকে প্রার্থী ঘোষণা না করবে, সেটাই কিন্তু এখন আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে। এই ছিল কুমিল্লা থেকে আমার কাছে সবশেষ। ধন্যবাদ শাকিল মোল্লা। কুমিল্লা থেকে যুক্ত ছিলেন সহকর্মী শাকিল মোল্লা। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে শেরপুরে ১১ দলীয় নির্বাচনী ঐক্য জনসভার আয়োজন করেছে। সেখানে অংশ নেবেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে শেরপুরে পৌঁছানোর পর তিনি ঝিনাইগাদী উপজেলার সংঘর্ষে নিহত শ্রীবর্দী উপজেলার জামাতের সেক্রেটারি রেজাউল করিমের কবর জিয়ারত করেন। পরে শেরপুরের শহীদ দারোগা আলী পৌর পার্ক মাঠের জনসভায় অংশ নেবেন তিনি। এরই মধ্যে জনসভায় অসংখ্য নেতাকর্মী উপস্থিত হয়েছেন। এতে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান ছাড়াও ১১ দলের নেতাকর্মীরা বক্তব্য রাখবেন। দর্শক, জনসভা সম্পর্কে বিস্তারিত জানাতে শেরপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মঞ্জুরুল আহসান। তার কাছ থেকে জানবো আরো খবর। আহসান, এরই মধ্যে তো নেতাকর্মীরা উপস্থিত হতে শুরু করছেন, তো জনসভায় আসলে কেন্দ্রীয় নেতারা কখন বক্তব্য রাখবেন, আনুষ্ঠানিকতা কখন শুরু হবে আমাদের জানান।
কিন্তু মানুষের অংশগ্রহণ মানুষের সহ আমরা এই শহীদ জামাতের নিহত হয়েছে করেছেন সেক্ষেত্রে যারা উন্নয়ন তারা কিরকম কথা বলছে। ধন্যবাদ মঞ্জুরুল। পরবর্তীতে যখন কেন্দ্রীয় নেতাকর্মীরা বক্তব্য শুরু করবেন তখন হয়তো আপনার সাথে আমরা আবারও যুক্ত হব। নির্বাচনী প্রচারণার খবর জানাতে শেরপুর থেকে যুক্ত ছিলেন সহকর্মী মঞ্জুরুল আহসান। এবার জানাবো ঢাকার নির্বাচনী প্রচারণার খবর। এই মুহূর্তে ঢাকা ৮ আসনে সংবাদ সংগ্রহ করছেন সহকর্মী স্বস্তিকা সিংহ। কথা বলবো তার সঙ্গে। স্বস্তিকা, প্রচারণা কেমন দেখছেন? প্রার্থী এবং ভোটাররা কি বলছেন আমাদের জানান। প্রার্থীরা যারা রয়েছে, আমি আসলে এই মুহূর্তে ঢাকা ৮ আসনে রয়েছি এবং ঢাকা ৮ আসনে কিন্তু গুরুত্বপূর্ণ 11 জন প্রার্থী রয়েছে, কিন্তু তারপরেও কিন্তু মূল প্রতিদ্বন্দ্বিতা কিন্তু হচ্ছে আসলে বিএনপি এবং 11 দলীয় জোটের যে দুই প্রার্থী রয়েছে নাসিরুদ্দিন পাটোয়ারী এবং বিএনপি প্রার্থী মির্জা আব্বাস, এবং এই দুজনের মধ্যেই কিন্তু মূল প্রতিদ্বন্দ্বিতা শুরু হয়েছে এবং যে প্রতিদ্বন্দ্বিতাকে ঘিরে কিন্তু পরিবেশ এখনও ভোটের যে পরিবেশ বা নির্বাচনী প্রচারণার যে পরিবেশ, সেই পরিবেশ কিন্তু এখানে এখনও খুব স্বাভাবিকভাবেই রয়েছে। বিভিন্ন দল তাদের মতন করে আসছেন এবং প্রচারণা করছেন এবং এখানে যারা প্রার্থীরা রয়েছে তারা কিন্তু তাদের নির্বাচনী ইশতেহার দিচ্ছেন যে কিছু সময়ের মধ্যেই বিএনপি প্রার্থী যিনি রয়েছেন মির্জা আব্বাস, তিনি কিন্তু এই ঢাকা ৮-এর যে খিলগাঁও বাজার রয়েছে সেই খিলগাঁও বাজারে কিন্তু উনি আসবেন এবং তার যে নির্বাচনী প্রচারণায় এবং তার যে ভোটারদের সাথে তার যে কথোপকথন সেটি কিন্তু শুরু হবে। তার যে প্রচারণার যে জায়গাটি রয়েছে, আবার পাশাপাশি কিন্তু এখানে যারা ভোটাররা রয়েছেন তারা কিন্তু আসলে বলছেন যে যোগ্য প্রার্থী যিনি হবেন এবং যিনি আসলে বন্ধুর মতন পাশে থাকবেন, যার কাছে আসলে তাদের যে সমস্যাগুলো থাকবে সেই সমস্যাগুলো নিয়ে তারা আসলে যে কোনো সময় যেতে পারবেন, তেমন প্রার্থীকেই আসলে তারা এবারের ভোটার হিসাবে চাচ্ছেন। পাশাপাশি কিন্তু যারা তরুণ সমাজ রয়েছে তারা কিন্তু আসলে বলছেন যে এই ঢাকা ৮ আসনে পরিবর্তনের যে জোয়ার আসলে বাংলাদেশে বহমান রয়েছে, সেই পরিবর্তনের জোয়ারের হাত ধরে কিন্তু এবার আসলে তারা বলছেন যে তরুণ যে প্রার্থী রয়েছেন 11 দলীয় জোটের যে প্রার্থী নাসিরুদ্দিন পাটোয়ারী, তার কথাও কিন্তু এখানে অনেকাংশে উঠে আসছে। তারা কিন্তু আসলে বলছেন যে যে পরিবর্তনটি আসলে সারা বাংলাদেশে হচ্ছে সেই পরিবর্তনটি আসলে যদি ঢাকা ৮ আসনের মধ্যেও হয়, কারণ নাসিরুদ্দিন পাটোয়ারী আসলে বন্ধুর মতন সবার কাছে উপস্থিত হবেন বা সবার কাছে যাবেন, এমনটা আশা কিন্তু তরুণরাও আসলে করছেন। সর্বোপরি কিন্তু আসলে এখানে যারা তরুণ বলি বা যারা পুরনো ভোটার বা যারা একটু বয়স্ক ভোটার রয়েছেন,
সবারই কিন্তু আসলে কথা দিন শেষে 12 তারিখের যে ব্যালট যুদ্ধে আসলে তারা ঢাকা 8 আসনের জন্য এমন একজন প্রার্থীকে চাচ্ছেন যে প্রার্থী আসলে নির্বাচনী প্রচারণার সময় যেমন তাদের সাথে হাত মিলিয়ে কথা বলছেন, ঠিক তারা ব্যালট বাক্স জেতার পরেও তারা ঠিক সেভাবেই তাদের কাছে আসবেন এবং তাদের সাথে কথা বলবেন, এলাকার বিভিন্ন সমস্যা নিয়ে আসলে কাজ করবেন। এই ছিল আসলে ঢাকা 8 আসনে নির্বাচনী প্রচারণার সর্বশেষ তথ্য। ধন্যবাদ স্বস্তিকা সিংহ। নির্বাচনী প্রচারণার খবর জানাচ্ছিলেন রাজধানীর 8 আসন থেকে যুক্ত ছিলেন সহকর্মী স্বস্তিকা সিংহ। এদিকে দীর্ঘ 22 বছর পর খুলনায় যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এজন্য প্রস্তুত খুলনার বিএনপি নেতাকর্মীরা। সেখানে রয়েছেন সহকর্মী ইয়াসিন আরাফাত। ইয়াসিন, দীর্ঘ 22 বছর পর তো খুলনায় যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান, তো নেতাকর্মীদের উচ্ছ্বাস কেমন দেখছেন আর সেখানকার ভোটাররা আসলে কি কি দাবি করছেন জানান আমাদের। ইমন, দীর্ঘ 22 বছর পরে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান খুলনাতে আসছেন এবং খুলনাতে আসার এই সংবাদ গত পরশুদিন খুলনাতে এসেছে এবং তার পরপরই আমরা দেখতে পেয়েছি যে নেতাকর্মীদের মধ্যে নির্বাচন নিয়ে যে উৎসবের আমেজ ছিল সেই উৎসবের আমেজ বেড়ে প্রায় দ্বিগুণ হয়ে গিয়েছে এবং আমরা এই মুহূর্তে দেখতে পেয়েছি যে তারা তারেক রহমানের আগামীকালকের যে আগমন সেই আগমনকে কেন্দ্র করে বিএনপির যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে সংবাদ সম্মেলন করছেন খুলনার একটি স্থানীয় হোটেলে এবং এই সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে তারা আগামীকালকে তাদের করণীয় এই বিষয়গুলি কিন্তু করার চেষ্টা করছেন। আমরা গতকাল থেকেই যেটি দেখেছি যে সেটি বিভিন্ন প্রার্থীরা তারা কিন্তু বারবার আসছেন এবং তারা নেতাকর্মীদেরকে উজ্জীবিত করছেন। তারা মূলত যেটি বলার চেষ্টা করছেন যে তারেক রহমানের এই দীর্ঘদিনের পরে খুলনার যে আগমন সেই আগমনে তারা নেতাকর্মীরা খুবই উজ্জীবিত এবং এই জনসভাটি হবে খুলনার খালিশপুরে প্রভাতী স্কুলের যে মাঠ রয়েছে সেই মাঠে এবং নেতাকর্মীরা গতকাল থেকে আমরা দেখেছি তারা নির্ঘুম কাটাচ্ছেন, পরিশ্রম করে যাচ্ছেন। এত অল্প সময়ের নোটিশের মধ্যে তারা কিভাবে এই তাদের প্রোগ্রামটিকে সাকসেস করবেন এই বিষয়ে তারা কাজ করছেন। এই মুহূর্তে আমার সাথে রয়েছেন খুলনা 6 আসনের এমপি প্রার্থী মনিরুল ইসলাম বাপ্পি। আমরা তার সঙ্গে কথা বলার চেষ্টা করছি যে তারা তারেক রহমানের এই আগমনকে ঘিরে তাদের প্রত্যাশা কি এবং তারা কিভাবে দেখছেন এটি। তারেক রহমানের এই আগমনকে ঘিরে খুলনায় একটা আনন্দের উল্লাসের বন্যা বইছে। মানুষ কালকে স্রোতের মতো খুলনা নগরী হবে মিছিলের নগরী। খুলনার মানুষ কালকে স্বতঃস্ফূর্তভাবে প্রভাতীর মাঠে জড়ো হবে এবং আমাদের মৃত শিল্পনগরী খালিশপুরে এই জনসভাটি হওয়ার কারণ মৃত শিল্পনগরী যদি আবার পুনর্জীবিত হয়, আমরা পুনর্জীবিত করতে পারি আমাদের পার্টি চেয়ারম্যান আগামী দিনের প্রধানমন্ত্রী, তার কাছ থেকে আমরা এই ঘোষণা আমরা আশা করছি। ধন্যবাদ। যেমনটি শুনছিলেন অ্যাকচুয়ালি নেতাকর্মীদের মধ্যে একটি বিষয় খুবই আশা জাগিয়েছে, সেটি হচ্ছে তারেক রহমান যখন বাংলাদেশে পা দিয়েছিলেন দীর্ঘ 17 বছরের তার প্রবাস জীবনের পরে তিনি বলেছিলেন যে আই হ্যাভ এ প্ল্যান। সেই জায়গা থেকেই নেতাকর্মীরা উজ্জীবিত হচ্ছেন যে খুলনার যে মৃত নগরীতে পরিণত হয়েছে সেখানে তারেক রহমান তার পরিকল্পনার মাধ্যমে খুলনাকে আবারও অর্থনৈতিক সমৃদ্ধ একটি অঞ্চলে পরিণত করবেন, এমনটি কিন্তু প্রত্যাশা করছেন তারা। এটি ছিল খুলনা থেকে এই পরিস্থিতির সর্বশেষ অবস্থা। ধন্যবাদ ইয়াসিন আরাফাত। পরবর্তীতে হয়তো আপনার সঙ্গে আবারও আমরা যুক্ত হব। দীর্ঘ 22 বছর পর তারেক রহমান খুলনায় যাচ্ছেন, সে সম্পর্কে নেতাকর্মীদের উচ্ছ্বাস এবং তাদের দাবি দেওয়ার খবর জানাচ্ছিলেন সহকর্মী ইয়াসিন আরাফাত। প্রবাসীদের ভোট গ্রহণ প্রক্রিয়ায় কোনো কারচুপির সুযোগ নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। সকালে বরিশালের সার্কিট হাউসে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আইন শৃঙ্খলা নিয়ে মতবিনিময় সভায় তিনি একথা বলেন। এছাড়া তিনি আরও জানান, প্রবাসীদের ব্যালটে মোট 119টি প্রতীক থাকবে, ফলে খাম খোলা ও সঠিকভাবে ভোট গণনায় তুলনামূলক বেশি সময় লাগবে। ভোট কেন্দ্রে শুধুমাত্র প্রিজাইডিং অফিসার কলম নিয়ে যেতে পারেন, অন্য কর্মকর্তা এবং সংশ্লিষ্টরাও পেন্সিল নিয়ে যাবেন। ভোট চলাকালীন সময়ে প্রতি আসনে 10 জন করে ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবে বলে জানান তিনি। দৃঢ়ভাবে কাজ করে যাবেন, কারণ আপনি দৃঢ় থাকলে পারে আরেকজন আপনার উপর চান্স নিবে না। তার মানে এই নয় যে আমরা সবখানে শুধু বল প্রয়োগ করবো না, আমরা মধ্যপন্থা অবলম্বন করব, আমরা গ্র্যাজুয়াল রেসপন্সে যাব, কিন্তু এট দ্য সেম টাইম আমরা কোনো নমনীয়তা দেখাবো না যেখানে দুষ্টামি হচ্ছে।
শুরু হলো ভাষার মাস ফেব্রুয়ারি। 1952 সালে এই মাসে রাষ্ট্রভাষা বাংলার দাবিতে ঢাকার রাজপথে জীবন দিয়ে বাঙালি তার ভাষাভিত্তিক পরিচয় অর্জন করে। পাকিস্তান সৃষ্টির পরপরই এদেশের বাঙালিরা তার ভাষাভিত্তিক পরিচয়ের দাবিতে সোচ্চার হয়। এই দাবিতে 1952 সালের 21শে ফেব্রুয়ারি ঢাকার রাজপথে আন্দোলনের সময় পুলিশের গুলিতে নিহত হন সালাম, জব্বার, বরকত, রফিক, শফিউর সহ অনেকজন। এর মাধ্যমে অর্জিত হয় বাংলা ভাষার রাষ্ট্রীয় স্বীকৃতি। পরবর্তীতে 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের মর্যাদা পায়। দেশের বাজারে কমলো জ্বালানি তেলের দাম, যা আজ থেকে কার্যকর হয়েছে। এর ফলে নতুন দামে বিক্রি হবে পেট্রোল, অকটেন, ডিজেল ও কেরোসিন। শনিবার রাতে বিদ্যুৎ ও জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপন অনুযায়ী প্রতি লিটার ডিজেলের দাম 102 টাকা থেকে কমিয়ে 100 টাকা করা হয়েছে। কেরোসিনের দাম 114 থেকে কমিয়ে 112, পেট্রোলের দাম প্রতি লিটার 118 থেকে কমিয়ে 116 আর অকটেনের দাম 122 থেকে কমিয়ে 120 টাকা করা হয়েছে। আজ থেকে পর্যটকদের জন্য বন্ধ হলো প্রবালদ্বীপ সেন্ট মার্টিন। এখন থেকে কক্সবাজার সেন্ট মার্টিন নৌপথে কোনো পর্যটকবাহী জাহাজ চলাচল করবে না। পর্যটকদের প্রবালদ্বীপ ভ্রমণের জন্য আগামী পর্যটন মৌসুম পর্যন্ত অপেক্ষা করতে হবে। সেন্ট মার্টিনের পরিবেশ ও জীববৈচিত্র্য সুরক্ষায় দেশের সর্বদক্ষিণের এই দ্বীপটিতে 2023 সাল থেকে পর্যটন ভ্রমণে বিধিনিষেধ আরোপ করে সরকার। সাধারণত প্রতি বছর 1 আগস্ট থেকে 31 মার্চ পর্যন্ত সেন্ট মার্টিনে পর্যটক যাতায়াতের সুবিধা পান, কিন্তু এই বছর পরিবেশগত ঝুঁকি বিবেচনায় সময়সীমা কমিয়ে 31 জানুয়ারি পর্যন্ত নির্ধারণ করা হয়। গাইবান্ধার মহিমাগঞ্জে অবস্থিত রংপুর সুগার মিল দীর্ঘদিন বন্ধ থাকায় শত শত শ্রমিক ও আখ চাষির জীবনে নেমে এসেছে দুর্দশা ও অনিশ্চয়তা। সরকারি এই প্রতিষ্ঠান চালু না থাকায় অনেকটাই স্থিমিত হয়ে পড়েছে এই অঞ্চলের অর্থনীতি। এটি দ্রুত চালুর দাবি করছেন চাষি এবং আখ চাষিরা। নানা দিক থেকে পিছিয়ে পড়া উত্তরের জেলা গাইবান্ধার একমাত্র কৃষিভিত্তিক ভারী শিল্প কারখানা রংপুর চিনিকল 1957 সালে দৈনিক 1000 মেট্রিক টন উৎপাদন সক্ষমতা নিয়ে এটি আখ মারাই কার্যক্রম শুরু করে। তখন থেকে এই চিনিকল ঘিরে সৃষ্টি হয় শ্রমিকদের কর্মযজ্ঞ। 2020-21 সালে মারাই মৌসুম শুরুর আগে মিল আধুনিকায়নের নামে কর্তৃপক্ষের নির্দেশে আখ মারাই স্থগিতের ঘোষণা দেওয়া হয়। এরপর থেকে চিনিকলের ভেতরে শুনশান নীরবতা। খোলা আকাশের নিচে পড়ে থাকা কোটি কোটি টাকার যন্ত্রপাতি ও যানবাহন মরিচা পড়েছে। মেলের শ্রমিক ছিলাম, শ্রমিক থাকাকালীন খুব ভালো ছিলাম। দীর্ঘদিন থেকে আমাদের এই মেলটা বন্ধ হওয়ার কারণে আমাদের অনেক অসুবিধা হয়ে গেছে। যে বলে যে আমাকে ভোট দেন, আমি ভোটে নির্বাচিত হলে, আমি এমপি হলে এই মেলটা চালু করব, কিন্তু তারা বলে কিন্তু পরবর্তীতে চালু হয় না। আমরা কাজকর্ম করে খাই, এই মিলটা আল্লাহর রহমতে চালু হলে আমরা খুশি হলে আল্লাহ দিলে। এই অবস্থায় চাকরি হারিয়ে বহু শ্রমিক মানবেতর জীবনযাপন করছে। পাশাপাশি এই অঞ্চলে কমেছে আখের চাষাবাদ। মিলটি চালুর কয়েক দফা আশ্বাস এলেও তা কার্যকর হয়নি। এই মিলটি চালু হলে, পরিপূর্ণ চালু হলে প্রায় 700-800 লোক আবার প্রত্যক্ষভাবে কর্ম ফিরে পাবে এবং এই এলাকায় আবার আখ চাষ শুরু হবে। প্রায় এই এলাকায় 20-25 হাজার লোকের কর্মসংস্থান হবে বিভিন্নভাবে। রংপুর চিনিকল ফের চালু হলে গাইবান্ধার অর্থনীতি গতিশীল হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। সাদিয়া চৌধুরী, দীপ্ত, বার্তা কক্ষ। দেশের বাইরের খবর। অবরুদ্ধ গাজায় আবারও বড় পরিসরে হামলা করেছে ইসরায়েল। শনিবার উপত্যকা জুড়ে একাধিক বিমান হামলায় অন্তত 32 ফিলিস্তিনি নিহত হয়েছেন। হামাস পরিচালিত গাজার সিভিল ডিফেন্স বিভাগ জানায়, নিহত ব্যক্তিদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। এছাড়া খান ইউনিস শহরে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের তাঁবুতে হেলিকপ্টার থেকে গুলি ছোড়ে নেতানিয়াহু বাহিনী। এদিকে দ্বিতীয় পর্যায়ের যুদ্ধবিরতি শুরুর পর সবচেয়ে বড় হামলা বলছেন ফিলিস্তিনিরা। হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে যুক্তরাষ্ট্রকে অবিলম্বে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে হামাস। এদিকে গাজায় নিজেদের নৃশংস হামলায় প্রায় 70,000 ফিলিস্তিনি নিহত হওয়ার মতো কথা প্রথমবারের মতো স্বীকার করেছে ইসরায়েল। দেশটির এক জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা একথা বলেন, তবে এতে নিখোঁজ ফিলিস্তিনিদের ধরা হয়নি। আন্তর্জাতিক খবরে যাচ্ছি।
পাকিস্তানের বেলুচিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহতের সংখ্যা বেড়ে 107 জনে দাঁড়িয়েছে। রোববার দেশটির আন্তঃবিমান বাহিনী জনসংযোগ পরিষদ জানায়, নিহতদের মধ্যে অন্তত 92 জন সন্ত্রাসী। নিরাপত্তা বাহিনীর সদস্য প্রাণ হারিয়েছেন 15 জন, এছাড়া 18 জন বেসামরিক নাগরিক নিহত হওয়ার খবর পাওয়া গেছে। শনিবার বেলুচিস্তানের একাধিক জেলায় ভয়াবহ সন্ত্রাসী হামলার পর এই অভিযান চালানো হয়। সন্ত্রাসবাদ নির্মূল না হওয়া পর্যন্ত অভিযান চলবে বলে ঘোষণা দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। এদিকে শনিবারের সন্ত্রাসী হামলার নকশা ভারত থেকে করা হয়েছে বলে অভিযোগ তুলেছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি এবং বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী সরফরাজ বুগতি। এর আগে গতকাল বেলুচিস্তানের বিচ্ছিন্নতাবাদী সংগঠন ফিতনা আল হিন্দুস্তান এর সদস্যরা কোয়েটা, মাস্তুং এবং খানাসহ বেশ কিছু এলাকায় হামলা চালায়। এতে শিশু, নারী এবং শ্রমিক সহ 18 জন নিহত হন। যুক্তরাষ্ট্রের তহবিল আইন প্রণয়ন সংক্রান্ত জটিলতার জেরে আবারও আংশিক শাটডাউন শুরু হয়েছে। আজ থেকে প্রতিরক্ষা, শিক্ষা, স্বাস্থ্য, পরিবহন বিভাগ সহ একাধিক ফেডারেল সংস্থার কার্যক্রম সীমিত হয়ে পড়েছে। বিবিসি জানায়, সরকারি খাতগুলোর জন্য প্রস্তাবিত বরাদ্দ প্যাকেজ সময়মতো পাশ না হওয়ায় শুরু হয়েছে এই জটিলতা। স্থানীয় সময় শুক্রবার সরকারি অর্থায়নের একটি প্যাকেজ অনুমোদন দেয় যুক্তরাষ্ট্রের সিনেট। উচ্চকক্ষে রিপাবলিকান ও ডেমোক্র্যাট দুই দলের সমর্থনে ৭১/২৯ ভোটে বিলটি পাশ হয়। এবার খেলার খবর। অনূর্ধ্ব-19 বিশ্বকাপের শেষ ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে ৭৪ রানে জয় পেয়েছে বাংলাদেশ। সেমিফাইনালে খেলার আশা বাংলাদেশের যুবাদের শেষ হয়ে গিয়েছিল আগেই। এই ম্যাচ থেকে তাই পাওয়ার খুব একটা কিছু ছিল না আজিজুল হাকিমদের। টুর্নামেন্টে নিজেদের শেষ ম্যাচে আগে ব্যাট করে 9 উইকেটে 259 রান সংগ্রহ করে বাংলাদেশ অনূর্ধ্ব-19 দল। এবারের বিশ্বকাপে 4 ম্যাচে নিজের তৃতীয় হাফ সেঞ্চুরি পাওয়া অধিনায়ক আজিজুল হাকিম 87 বলে 59 রানে আউট হন। এরপর বাকি ব্যাটসম্যানরাও তেমন সুবিধা করতে পারেননি। 68 বলে দ্বিতীয় সর্বোচ্চ 47 রান করেন রিজান হোসেন। জবাবে 179 রানেই শেষ হয় জিম্বাবুয়ের ইনিংস। এই ছিল এখনকার মতো। পরবর্তীতে বেলা 2টায় দীপ্ত সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। তাছাড়া তথ্য ও বিনোদনের আরও খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত টিভি ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।